আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সবাই সবকিছু মেনে নিয়ে গর্তের মধ্যে ঢুকে গেলে কিছুই পরিবর্তন হবে না, এমনটা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজেদের স্বপ্নের পৃথিবী গড়তে হবে সবাইকে। তিনি বলেন, বিশ্বে যে ব্যবসায় সবাই শিখেছি তা আত্মঘাতী। ব্যবসা হতে হবে সামাজিক পরিবর্তনের জন্য, আর অর্থনীতির ভিত্তি হতে হবে মানুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে তিনি এসব কথা বলেন। রনি রায়হানের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। নাগরিক কোলাহল ছাড়িয়ে গাছ পাহাড়ের নির্জন কোল ঘেঁষে গড়ে ওঠা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উপলক্ষে মুখরিত ক্যাম্পাস। সমাবর্তনের প্রধান অতিথি হয়ে দীর্ঘ বিরতির ব্যবধানে এলেন এই বিশ্ববিদ্যালয়েরই একসময়ের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল অনবদ্য আয়োজন। প্রায় 23,000 মেধাবী শিক্ষার্থীদের তুলে দেওয়া হয় সনদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডক্টর ইউনূসকে ভূষিত করে ডিলিট সম্মানে। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রাম তাকে শিখিয়েছে অনেক। তিনি বলেন, নিজের স্বপ্নের মতো সবাইকে পৃথিবী সাজাতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের জন্য সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি, তার গবেষণা কর্মসূচি, শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে, যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই। আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। মানুষের ইতিহাস পরিবর্তনের জন্যই ব্যবসা, এমনটা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিশ্বে এখন যে ব্যবসা চলছে তা আত্মঘাতী। আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম। আমরা এই সভ্যতা আত্মঘাতী সমস্যা, আত্মঘাতী সভ্যতা, এটা টিকবে না। আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা। পাহাড় আর প্রাণ প্রকৃতি ঘেরা এই প্রিয় ক্যাম্পাসে অতীতের সোনালী দিনের স্মৃতি লেগে আছে। সেই সব স্মৃতিমুখর দিনগুলোকেই যেন খুঁজে পেয়েছেন শিক্ষার্থীরা। তাই তো নগর থেকে অনেক দূরে এই পাহাড় ঘেরা প্রকৃতি যেন জেগে উঠেছে শিক্ষার্থীদের মুখরতায়। 9 বছর পর এমন সমাবর্তনে প্রায় 23,000 শিক্ষার্থীর এই সমাবেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে এর ব্যবস্থাপনা দ্রুত বিদেশি পরিচালনা প্রতিষ্ঠানের কাছে দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ বন্দর পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। আর চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ডক্টর ইউনূস। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সফরের শুরুতেই বুধবার সকালে প্রধান উপদেষ্টা যান চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে। বন্দরের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এর চেয়ারম্যান। এ সময় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের ঐতিহ্যের কথা স্মরণ করে বন্দরের আধুনিকায়ন কার্যক্রম খুব ধীর গতিতে চলছে বলে আক্ষেপ করেন। আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। মুক্তারিখের মধ্যে গুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে। যেভাবেই হোক, মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করিয়ে করতে হবে। কারণ এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক মত বিনিময় সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এত পানি গেল, টাকা গেল, সবকিছু গেল, কাজ করল না। কাজ তো আমরা এই খালের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না। আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো, এটা আমাদের জানা। কিন্তু এটা দুর্ভোগ কত লাঘব হবে সেটা আসছে না।
কি করেছি, কত টন কি করেছি, সব কিছু বর্ণনা হইতেছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আরো লাগবে, এগুলো খরচ হচ্ছে। কিন্তু আমাদের যে দুর্ভোগটা লাঘব করার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। এর আগে প্রধান উপদেষ্টা কালুরঘাট রেল সহ সড়ক সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ছাত্রদল। টিএসসির সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাসানী মিলনায়তনে সমাবেশে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। দুপুরে ঝালকাঠি শহরের আমতাল সড়কের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। পরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। জামালপুরের ছাত্রদলের প্রতিবাদ মিছিল এবং সমাবেশ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। এছাড়া নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ছাত্রদল। পাক ভারত সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এবার সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে মোট ৬০ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে মৌলভীবাজারের নারী এবং শিশুসহ ৪৪ জনকে পুশ ইন করা হয়েছে। সকালে সিলেটের কানাইঘাটের ৮ গ্রাম সীমান্ত দিয়ে পুশ ইন করা হয় ১৬ জনকে। এদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী এবং ২ জন শিশু। পরে ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে নিয়ে যায়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে মৌলভীবাজারে বড়লেখার পাল্লাতলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। মৌলভীবাজারের সীমান্ত এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের কাজ বিএসএফ এর বাধায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বাঁধ নির্মাণের অনুমতি চেয়ে ২০২৩ সালে ভারতকে চিঠি দিলেও আজও অনুমোদন দেয়নি তারা। তবে সীমানায় ঘেঁষে নিজেদের স্বার্থে বাঁধের কাজ চালিয়ে যাচ্ছে ভারত। এ নিয়ে সীমান্ত এলাকায় বাংলাদেশিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। মৌলভীবাজার থেকে এসএম উমেদ আলীর পাঠানো রিপোর্ট। ভয়াবহ বন্যা এবং ভাঙন থেকে মনু নদী রক্ষায় ২০২০ সালে ৯৯৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় একনেক। এটি বাস্তবায়নে ২০২১ সালে ২৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজও শুরু করে। তবে সেই প্রকল্প আজও আলোর মুখ দেখেনি। প্রকল্পের আওতায় রয়েছে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার জেলা সদরকে বন্যা ও নদী ভাঙন থেকে রক্ষার পরিকল্পনা। কিন্তু কাজ করতে না পারায় ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন খাম্বারঘাট থেকে শরীফপুর ব্রিজ পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখনও ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, বিএসএফ এর বাধায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা যাচ্ছে না। তবে বিপরীতে বেশ কয়েকটি স্থানে সীমানা ঘেঁষে তাদের স্বার্থে বাঁধ নির্মাণ করছে ভারত। এই বর্ডার সাইডে বিএসএফ কোনো ইয়ে করতে দেয় না, ওই তারা বান তারা ঠিকই দেয়। ভারতে আমরা কোনো দিকে একটা রাস্তা দেন না। এত বছর ধরিয়া আমরা যেভাবে কাজ করতে আছে, ওই যেখানে তার কাটা কাজ করতে আছে, আমরা কাজ করতে পারি না। 3 গাড়ি ব্লক ওখানে রাখছেও, ইন্ডিয়া হলে দেয় না। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড বলছে, সীমান্তে ৩০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ চলছে, যার ৫৪% কাজ শেষ। তবে বিএসএফ এর বাধায় বন্ধ হওয়া বাঁধ নির্মাণের অনুমতি চেয়ে নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। তেলিবিল, বাগজোর এবং নিশ্চিন্তিপুরের একটা অংশ, সেই ব্লক দ্বারা যে কাজ, সেটা আমরা এখনো পর্যন্ত ইন্ডিয়ার অনুমতি পাই নাই। সেটা আমরা জিআরসির মাধ্যমে অনুমতি নেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছি। গত মাসে কলকাতাতেও মিটিং হয়েছে, বাট এটা আমরা কোনো ধরনের কোনো অগ্রগতি এখন পর্যন্ত পাই নাই। উদ্বেগ ও উৎকণ্ঠায় থাকা সীমান্তবাসীর দাবি, বন্যার আগেই স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। এনটিভি নিউজ ডেস্ক। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ এড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে 2 ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে সব কাস্টম হাউস, শুল্ক স্টেশন, কর অঞ্চল এবং ভ্যাট কমিশনারেটে আজ থেকে 3 দিনের কলম বিরতি পালন করেছে এনবিআরের সব স্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা। দাবি আদায় না হলে 17 মে থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ।
পূর্ব কর্মসূচির অংশ হিসেবে দেশের সব শুল্ক কর কার্যালয়ে 3 দিনের কর্মবিরতির প্রথম দিন পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করে তারা। তবে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন দিয়ে আন্তর্জাতিক যাত্রী সেবা, আমদানি রফতানি ও বাজেট এই 3টি কার্যক্রম চালু ছিল। বাকি সব কার্যক্রম কর্মবিরতির আওতায় ছিল। রাজধানীর আগারগাঁও এনবিআর অফিসেও কর্মবিরতি পালন করে কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারি কার্যক্রম ব্যাহত হয়। কাস্টমসের কর্মকর্তারা এই কর্মবিরতি পালন করায় বন্দরের সব ধরনের পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যায়। সকাল 10টা থেকে কাস্টমস হাউসে কর্মকর্তাদের কর্মবিরতির কারণে কোনো ধরনের পণ্য ডেলিভারি কাজ হয়নি। ফলে চট্টগ্রাম বন্দরে লোডিং আনলোডিং হলেও কোনো পণ্য ডেলিভারি হয়নি। এতে আমদানি রফতানিকারীরা ক্ষতির মুখে পড়েছেন। আগামী 2 দিন এইরকম কর্মবিরতি দেশের রাজস্ব আহরণ ও চট্টগ্রাম বন্দরকে সচল রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলে জানান কাস্টমস সংশ্লিষ্টরা। বন্দরে ধরেন অপারেশনাল কাজ চলছে, কিন্তু ধরেন ডেলিভারি সংক্রান্ত কাজ মানে যেগুলিতে কাস্টমস কর্মকর্তা জড়িত আছেন সেই কাজগুলি ব্যাহত হচ্ছে। তো এটাতে ধরেন দুটো দিক আছে, একটা রাজস্ব আহরণ বা বন্দরকে সচল রাখার বিষয়ে একটা প্রতিবন্ধকতা হবে। এনবিআরকে 2 ভাগে বিভক্ত করাটা আমাদের জন্য খুব বেশি এমব্রাসিং এবং আমাদেরকে 2 দিকেই কাজ করতে হবে। যেখানে একটি এনবিআরের সাথে কাজ করতে গিয়ে আমরা হিমশিম খেই, সেখানে 2টি প্রতিষ্ঠান দ্বিধাবিভক্ত হওয়ার পর আমাদের কর্মতৎপরতা আরও কঠিন হবে এবং সিদ্ধান্ত পাওয়াটাও কঠিন হবে। এছাড়া হিলি, বেনাপোল, মংলাসহ সব কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের 3 ঘন্টা কলম বিরতির কারণে সব সেবা থেকে বঞ্চিত হয় গ্রাহকরা। এর মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে 17 মে বিকাল 3টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফেরত দেয়া। তিনি বলেন, অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিতে হবে। দুপুরে মৌলভীবাজারের শহরের বেঙ্গল কনভেনশন হল রুমে জেলা বিএনপির সভায় তিনি কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে. গৌস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ, মিলন, মিফতা সিদ্দিক সহ অন্যরা। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, সুবিচার এবং সাম্যের রাষ্ট্র গঠনে বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সিলেটের রাষ্ট্র সংস্কার 31 দফার পক্ষে গণসংযোগকালে তিনি কথা বলেন। নেতাকর্মীদের নিয়ে দক্ষিণ সুরমায় প্রচারণা চালান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। পতিত আওয়ামী লীগ দেশে আসতে না পারার কষ্টের কথা জানিয়ে এম এ মালিক বলেন, গণতন্ত্র পুনঃস্থাপনের জন্য বিএনপির বিকল্প নেই। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সম্প্রতি দেশে ফেরেন তিনি। মৌলভীবাজারের সীমান্তে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের কাজ বিএসএফের বাধায় দীর্ঘদিন ধরে বন্ধ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।